শুভেচ্ছা প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায় ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের আয়োজনে। দর্শক, গান আমাদের হৃদয়ের খুব কাছের একটি অনুষঙ্গ। আমরা গান শুনতে ভালোবাসি, গান নিয়ে কথা বলতে ভালোবাসি। আজ আড্ডা দেব গান নিয়েই। আমাদের সাথে আছেন গীতিকার সজীব ভুঁইয়া, আছেন সঙ্গীত শিল্পী হুমায়রা ইশিকা। কেমন আছেন দুজনে? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। এবং একটি নতুন গান আপনাদের ঈদ উপলক্ষে এসেছে, মনের কিনারায়। সেটা নিয়ে প্রথমে শুনতে চাই সজীব ভাই, একটু শুনি। আপনি যেহেতু গানটা লিখেছেন, প্রথমে কি কি মাথায় রেখে লিখেছেন? ফার্স্ট অফ অল, যখন আমরা গানটা নিয়ে আলোচনা করি তখন গানটার টিউন আর একটা হচ্ছে ডেমো মিউজিক আমাকে আদিপ শোনায়। শুনিয়ে বলে যে এটা ইশিকা করতে যাচ্ছে, তো এখন এটা আমরা নিয়ে আলোচনা করি। তারপর আমি শুনলাম, শুনে বিটটা হচ্ছে একদম একটু আফ্রো পপ আর কি। তো শোনার পরে আমার কাছে খুব ভালো লাগে, টিউনটাও ছিল চমৎকার। তারপর ইশিকাও তখন ছিল স্টুডিওতে, তো আমরা এটা নিয়ে গল্পটা আগে হচ্ছে এক্সপ্লোর করি যে কী ধরনের গল্প হইতে পারে অ্যাকচুয়ালি এই গানটার জন্য। তারপর আমি লেখা শুরু করলাম। শুরু করার পরে যখন আদিপকে দেখালাম, যে হচ্ছে এই মিউজিক কম্পোজার আর কি, ওকে দেখানোর পরে বলছে হ্যাঁ ঠিক আছে তুই এটা নিয়ে আগা। তারপর ইশিকা দেখলো, দেখার পরে বলছে হ্যাঁ ভাইয়া ভালো হয়েছে। তারপর এটাতে গান গাওয়ার যে সময়, তখন হচ্ছে ও অনেক মানে ফাজলামি করতেছিল আর কি। যে একটা ব্যাপার কিন্তু হয় যে গীতিকার গানটা লেখার পরে শিল্পী ডিসাইড করে, সিদ্ধান্ত নেয় যে এই শিল্পীকে দিয়ে আমি গাওয়াবো, কিন্তু আপনারা সেটা প্রথম থেকে ইশিকা গাবে সেভাবে করে গানটা লিখেছেন। হ্যাঁ, এখানে একটা মজার স্টোরি আছে। এই যে বললো না যে হচ্ছে গানটা হচ্ছে টিউনটা আগে, গানটা অলমোস্ট 6 থেকে 7 মাস আগে একদিন এমনি স্টুডিওতে বসে আদিপ ভাই আর আমি, হয় না যে নতুন কি গান আসছে বা অন্য দেশের বা বাংলাদেশের, এরকম আমরা অনেক গান স্ক্রল করতেছিলাম। হঠাৎ করে মানে দেশের বাইরের বেশ কিছু গানের মিউজিক খুব ভালো লাগতেছিল। তখন আদিপ ভাই হঠাৎ করে গিটারে একদিন বসে বসে ওই দিনই নর্মাল একটা টিউন করে ফেলে। দেন আমি আদিপ ভাই বসে, আদিপ ভাবছে চলো আমরা একটা ডেমো, জাস্ট লালা বা হুম করে একটা ডেমো ক্রিয়েট করা হয়। যখন সজীব ভাইকে টিউনটা শোনানো হয়, এখানে একটা মজার বিষয় আছে। সজীব ভাই ফার্স্টেড হয়ে সে কুমিল্লা চলে গেছিল আমাদের যন্ত্রণাতে, বিকজ এই গানের যে ব্রিজ লাইনটা আইলাইনা আইলাইনা, এটা লিখতেই পাচ্ছিল না। তার কারণ আমরা এমনই টিউন করে ফেলছি যেখানে কোনো লিরিক্সই বসানো যাচ্ছে না। হ্যাঁ এটা ট্রু। এরপরে অনেকবার লিরিক্স চেঞ্জ করা হয়েছে, টিউন চেঞ্জ করা হয়েছে। যেদিন ভয়েস দিই, ওই দিন ভয়েস দিয়ে দিতে পুরো গানই ভয়েস দিয়ে অলমোস্ট ডান, জাস্ট ওই 2 লাইনে কোনোভাবে কোনো লিরিক্স বসানো যাচ্ছে না। এবার ভাইয়া স্টুডিওতে বসে লেখা ট্রাই করতেছে, আমি আর আদিপ ভাই খুব মজা করতেছি, মানে হচ্ছে না। সে এমন অদ্ভুত অদ্ভুত লিরিক্স দিচ্ছে আর এমন অদ্ভুত মানে টিউনে মিলতেছে না। পরে সে বলে কি আমি লিখবই না। পরের দিন সকালবেলা সে নাই, সে কুমিল্লা চলে গেছে। পরের দিন আমি আবার স্টুডিওতে গেছি, পরে সে কুমিল্লা থেকে লিরিক্স পাঠাইছে, ভয়েস দিস। বেচারা অনেক প্যারা খাইছে। ব্যাপারটা খুব রিভার্স হয়েছে, কারণ প্রথমে তো আমরা একটা গান শুরু করি, তারপর গানের সাথে যত বিষয় আছে সেটাকে এনে যুক্ত করি, কিন্তু এখানে সবকিছু আগে ছিল, গানটা পরে এসেছে। এবং ইশিকা আপু, আপনার গেয়ে অভিজ্ঞতাটা কেমন? গাওয়ার অভিজ্ঞতাটা অনেক ভালো আর মজার, কারণ আমরা মানে এই গানটা হচ্ছে আমার এই বছরে আমি আরও আমার 3টা গান আসছে, সেই 3টা গানও সজীব ভাইয়ের লেখা, আদিপ ভাইয়ের কম্পোজিশন। তো আমরা পুরো 1 বছর ধরে এটা প্ল্যানিং করেছি। তো এটা ফার্স্ট গান ছিল। তো আমরা যখন রেকর্ড করেছি পুরো 1 মাস 2 মাস তা না, মানে স্টুডিওতে বাসায়, মানে আমরা খুব একসাথে বসে গান লেখা, একসাথে বসে গানে টিউন করা, একসাথে ভয়েস দেওয়া, আচ্ছা ভালো হচ্ছে না আবার চেঞ্জ করো, আবার লিখো। তো টাইমটা খুব মজার ছিল। আর এই গানে ভয়েস দিতে গিয়ে আমি নিজেই খুব বেশি মানে কি বলো ওটাকে, মানে ভয়ে ছিলাম, কারণ যদি টিউনটা আগে করা মনে হচ্ছিল যে না এই গানটা হ্যাঁ মাথায় সেট আছে, করতে পারবো। বাট যখন ভয়েস দিচ্ছিলাম এইটাই খুব টাফ ছিল আমার জন্য ভয়েস দেওয়া। তো আমি এই গানটা 2বার ভয়েস দিয়েছিলাম, বাট আলটিমেটলি রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো। আমরা দর্শকদের সাথে নিয়ে গানটি দেখে আসি একটু। প্রিয় দর্শক চলুন দেখি। আমরা দেখলাম ঈদের রিলিজ পাওয়া এই গানটি, এবং ইশিকা আপা আবারও এই যে আইলা আইলা সেই লাইনটি শুনলাম, যেটা কুমিল্লা থেকে চলে এসেছে। একসাথে তো প্রথম কাজ করেছেন, এটার অভিজ্ঞতাটা কেমন? আর পাশাপাশি কে ছিল, কো আর্টিস্ট কারা ছিলেন? কো আর্টিস্ট যাকে দেখলেন আপনার স্ক্রিনে, সে হচ্ছে অলি লুইস। ও হচ্ছে নাইজেরিয়ান একজন আর্টিস্ট। ও ফার্স্ট বাংলাদেশে সাদা সাদা কালা কালা একটি গান করে, যার পরে সে জনপ্রিয়তা পায় আর কি সোশ্যাল মিডিয়াতে। এরপরে কোকে তাঁতি গানে সে আর কি পারফর্ম করেছিল। তো আমাদের একটা প্রজেক্ট ছিল রিডু, রাহাত ভাইয়ার। ওটা করতে গিয়ে ওখানে আমরা অলমোস্ট বাংলাদেশের
100টা আর্টিস্ট কাজ করেছি, এর থেকেও অনেক বেশি। তো সেখানে গিয়ে অলি ভাইয়ের সাথে পরিচয় হয়। পরে আদিব ভাইয়া আমি মিলে একটা প্ল্যান করি যে আচ্ছা ঠিক আছে অন্যভাবে কি করা যায়, এই গানটাকে একটু অন্যভাবে কিভাবে সাজানো যায়। তখন আদিব ভাইয়া বললো যে একটা কাজ করি, চলো এই গানে অলিকে নিয়ে আসি আর অলির একটা র্যাপ পার্ট থাকুক, তাহলে গানটার ফুল মানে লুকটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আউটলুকটা চেঞ্জ হয়ে যাবে। পরে অলি ভাইয়ের পার্টটুকু অলি ভাই নিজেই লিখেছে, ওইটা র্যাপটুকু ওর লেখা। দেন গিয়ে গানটা আর কি দাঁড়ালো যে এরকম একটা গান, যে একটু বাংলাদেশে এই টাইপের ফিউশন আর কি হয় না, যে একটু নাইজেরিয়ান ওয়ার্ড, একটু বাংলাদেশি ওয়ার্ড, এন্ড ভিডিওটা ওইভাবে একটু ভিডিওটা ওরকম। হ্যাঁ, তো ওইভাবে প্ল্যান করা যে একটু অন্যরকম, দর্শক একটু অন্যরকম কিছু দেখুক। এবং সজীব, সারাটা কেমন পেয়েছেন দর্শকের কাছ থেকে? আলহামদুলিল্লাহ, সারা মানে যারাই দেখেছে গানটা সবাই প্রশংসা করেছে, যে হয়তোবা গানে ভিউজ ওইরকম নাই, কিন্তু হচ্ছে গানটা সবার কাছে পৌঁছায় না আর কি, যে কারণে ভিউজ কম, কিন্তু যারাই দেখেছে সবাই প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ। আপনাদের নিজেদের কাছে কি মনে হচ্ছে, নিজেরা কাজটা করে তৃপ্তি পেয়েছেন? সত্যি কথা বলতে অনেক সময় ভিউজটাকেও অনেক বেশি প্রাধান্য না দেওয়া উচিত, তার কারণ নিজের কাছের মানুষজন, নিজের ইন্ডাস্ট্রির মানুষজন যখন প্রশংসা করে তখন খুব মনে হয় যে হ্যাঁ আসলে গানটা ভালো হয়েছে। কারণ অনেক সময় হয় না যে আমরা একজন শিল্পী হিসেবে আমি যখন গান করছি, আরেকজন শিল্পী যখন আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, এই জিনিসগুলো আসলে খুব ভালো লাগে। আমার এই গানটা রিলিজ হওয়ার পরে আমি অনেকেরই নাম বলতে চাই, যেমন ঝিলিক আপু, কোনাল আপু, ওনারা সবাই আমার গানটা শেয়ার করেছে, দেন আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। আরও অনেকে আছে এরকম যারা আমাকে ইনবক্সে মেসেজ করেছে, কল করে বলেছে গানটা অনেক সুন্দর, গানের লেখাটা সুন্দর, সুরটা সুন্দর। তো এইসব প্রাপ্তির কাছে আমার মনে হয় ভিউটা অনেক সময় মাঝে মাঝে মনে হয় কোনো দরকার নেই। এখন আর কি কি কাজ চলছে দুজনেরই? আমার লাস্ট ঈদে হচ্ছে 3টা গান বের হয়েছে, আর এখন প্ল্যান চলছে হচ্ছে কুরবানির ঈদ সামনে, ওই ঈদে হচ্ছে মোটামুটি 8-10টা গান নিয়ে আমরা আগাচ্ছি। সবার সাথেই মানে যারা রেগুলার কাজ করতেছে ওনাদের সাথে এই কাজগুলো হচ্ছে, আশা করি আসলে দেখতে পারবেন। এবং ইশিকার কেমন চলছে জীবনে গান নিয়ে ব্যস্ততা? গান নিয়ে ব্যস্ততা আপাতত এই গান নিয়ে একটু ব্যস্ততা যাচ্ছে, এরপর শো চলছে মাঝে মাঝে। আর কুরবানি ঈদে যদি বলি, নাটকের কাজ আসছে কিছু। আর হচ্ছে আরেকটা যে গানের কথা বললাম, আমার যে বছর ধরে প্ল্যানিং আর কি, আরেকটি গান দর্শক পেতে চলেছে, ওই গানটাও অনেক সুন্দর। ওই গানটা একটু অন্যরকম, ওটা হচ্ছে একটু ফোকিশ টাইপের, বাট গানটাও ওটাও সজীব ভাইয়ের লেখা, আদিব ভাইয়ের কম্পোজিশনে। ওটা কুরবানি ঈদে ইনশাল্লাহ সবাই শুনতে পারবে, ওটাও সুন্দর। ইশিকাকে তাহলে আমরা নায়িকা হিসেবেও পেতে যাচ্ছি, শুধুমাত্র গানের অভিনয় না দেখেও। নায়িকা না, গায়িকাই ঠিক আছে। এবং সজীব ভাইয়া, আপনার কাছে যদি আরেকটু শুনি যে এই যে গান লেখার জার্নিটা কখন থেকে শুরু হলো, কিভাবে? গান লেখার জার্নিটা অ্যাকচুয়ালি আমার ফার্স্ট আসে হচ্ছে আমি প্রথম কবিতা লিখতাম। আচ্ছা। তো কবিতা লিখতে লিখতে একটা সময় গল্প লেখা স্টার্ট করি, তারপর হচ্ছে যখন গান শুনতাম তখন গুনগুন করে আমার গানের লিরিক্স মনে থাকে না, আমার নিজের গানেরও লিরিক্স আমার মনে থাকে না, মানে আমি লিরিক্সটা মাথায় রাখি না আর কি। এই গানটা লেখার পরও কোথায় লিখেছে, পরে ফার্স্টবার বললো যে তোমাকে ইনবক্সে পাঠিয়েছি, আদিব ভাই বলে না তুই তো পাঠাস নাই। এরপরে সে অন্তরার লিরিক্সে হারাই ফেলছিল, পরে অন্তর আবার 2বার লিখছে। তারপর কি আগেরটার মতো হয়েছিল নাকি পরিবর্তিত? পরেরটা বেটার ছিল, ভালোই হয়েছে তাহলে হারিয়ে। আচ্ছা, যেটা শুনছিলাম তারপর হচ্ছে 14 পরে 15তে হচ্ছে আমার ফার্স্ট কাজ আসে। আমি হচ্ছে তখন টুকটাক লিখি, আমি তখন দেশে বাইরে ছিলাম, তো তখন কারোর সাথে ওইরকমভাবে যোগাযোগ করা যেত না, কারণ যোগাযোগ করলে ফেসবুকে করতে হতো। তো ফেসবুকে কেউ হচ্ছে মানে পাত্তা দিত না, সবাই ইগনোর করতো। তারপর আমি দেশে চলে আসি, আসার পরে মানে একদম পুরো দমে শুরু করি আর কি গান লেখা। তারপর আসলে গান লিখলে তো হয় না, এটার সম্পর্কে জানতে হয়, তারপর নিজের জ্ঞান অর্জন করতে হয়। আমি অনেক মানুষের সাথে মানে এই বিষয় নিয়ে কথা বলেছি, দর্শক কোন ধরনের গান পছন্দ করবে তাদের মতামত সবকিছু ওই জিনিসগুলো হচ্ছে প্রাধান্য দেওয়া হয়েছে আর কি। তারপর বই পড়তে হয় অনেক, গান লেখার ক্ষেত্রে বই না পড়লে অ্যাকচুয়ালি গান লেখা যায় না। তো ওই জিনিসগুলো এক্সপ্লোর করার পরে আস্তে আস্তে পুরোদমে কাজ শুরু করেছি 2019 সাল থেকে। আচ্ছা, সেই 2019 থেকে শুরু করে আর কি কি কাজ হয়েছে বা আপনার পছন্দের কাজগুলো কোনগুলো? 2022-এর নিউ ইয়ার হচ্ছে আমরা ভ্যালেন্টাইনে হচ্ছে আমরা একটা গান দিছিলাম ডাকপিয়ন নামের, ওইটা হচ্ছে বেঙ্গলি অ্যান্ড কোরিয়ান ফার্স্ট ক্রসওভার। ওইটাতে ছিল হচ্ছে তৌফিক তামিম, আদিব আর হচ্ছে জোসেফ কিম, যে হচ্ছে কোরিয়ান বাই নামে পরিচিত। তো তিনজনে হচ্ছে কক্সবাজারের গানটা শ্যুট করছিলাম, অনেক মজা হয়েছিল, অ্যান্ড ওইটার রেসপন্সও খুব ভালো ছিল। এবং আমি যখন আপনার সাথে কথা বলছিলাম তখন কিন্তু আপনি বলছিলেন যে এরকম ক্রস ওভারটা বাংলাদেশে প্রথম, সেটা নিয়ে আপনার অভিজ্ঞতা বা অনুভূতিটা কেমন? আপনি প্রথম করলেন। অভিজ্ঞতা দারুণ ছিল এটার, কারণ
বাংলার সাথে কোরিয়ান যাবে কিনা কখনো, এটা কারো চিন্তায় মাথায় ছিল না আর কি। তো ওইটা আমরা ফার্স্টে হচ্ছে আমি আর আদিব স্টুডিওতে একটা বাংলা গানের মানে বাংলা পার্টটুকু আমরা হচ্ছে ফার্স্টে কম্পোজ করি। তারপর করার পরে এটাতে মনে হয় যে এটা ডিমান্ড করতেছিল যে অন্য কিছু ভাইবের কিছু একটা, যেহেতু একটু ভার্সেটাইল হলে ভালো। আমরা যেহেতু ইডিএম নিয়ে কাজ করি, সেহেতু হচ্ছে মানে মানুষ যেন শুনে মজা পায় অ্যাকচুয়ালি, অ্যান্ড নতুনত্ব থাকে এটাতে। তো তারপর হচ্ছে আমরা কোরিয়ানের চিন্তা করি, আর আমাদের ফ্রেন্ড হচ্ছে কোরিয়ান ভাই জোসেফ কিম। তো ওকে যখন বললাম, ও হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা করতে পারি এটা। তো ওকে আমরা হচ্ছে, ওর সাথে আরেকজন ছিল তামিম, ও একটা সময় কোরিয়াতে ছিল অ্যান্ড ও কোরিয়ান ভাষা একদম পারে। তো ওকে নিয়ে হচ্ছে কোরিয়ান ভাই হচ্ছে এটা কোরিয়ান ভাষা অ্যান্ড বাংলায় হচ্ছে এটা লিখে আর কি ওনার পার্টটা র্যাপটা। তারপরে এটা আমরা করি অ্যান্ড খুব ভালো একটা রেসপন্স পাই। এবং জোসেফ কিমের কিন্তু বাংলাদেশেও একটা ফ্যান বেজ আছে, তো সেটার থেকে নিশ্চয়ই সারাটা গানে খুব পেয়েছেন। হ্যাঁ, ওর পার্টটুকু সবাই এনজয় করেছে বেশি। এবং ভিন্ন দেশের শিল্পীদের সাথে যে কাজ করেছেন, এটা কেমন লেগেছে? তাকে আপনার ব্যক্তিগতভাবে সেই কাজটা করতে আনন্দ কেমন পেয়েছেন? এটার এক্সপিরিয়েন্স খুবই ভালো, এটা মানে বলে বোঝানো যাবে না। ও যখন কাজ করতেছিল অনেক বেশি এক্সাইটেড ছিল এই প্রজেক্টটা নিয়ে। এই প্রজেক্ট করার মানে যতক্ষণ করছি আমরা অল টাইম মজার মধ্যে ছিলাম। অ্যান্ড 4 দিন ছিলাম কক্সে এটার শুটিংয়ের টাইমে। 4 দিনই মানে ও একাই মানে পুরা। উল্লেখযোগ্য কোনো ঘটনা কি মনে পড়ে যেটা খুব মজা লেগেছে? উল্লেখযোগ্য ঘটনার মধ্যে হচ্ছে আমরা যখন লোকেশন রেকিতে যাই, তখন হচ্ছে সবাই হচ্ছে জুতা রেখে সবাই বিচে নেমে যায়। মানে কারো হচ্ছে মানে লোকেশন নিয়ে কোনো প্যারা নাই, সবাই জুতা রেখে বিচে নেমে যায়। সবাই দুষ্টামি করতেছিল বিচে, একজন আরেকজনকে ইয়ে করতেছিল। এর মধ্যে হচ্ছে মানে সবারই হচ্ছে জুতাগুলা জোয়ারের পানিতে সব বাইসা যায়, কারোর কোনো খেয়ালই নাই যে জুতাগুলা যে বাইসা গেছে। পাওয়া গিয়েছিল কোন? হ্যাঁ, পরে পাওয়া গেছে। আচ্ছা, ভেসে গেলে কিভাবে পাওয়া গেল? ভেসে তো আবার নিয়ে এসেছে, আবার জুতাগুলা সব ভিজে একদম একাকার। একটা বিদেশে আসলো আমাদের সাথে গান করতে, সে তার জুতা হারিয়ে তারপর ফেরত গেল কক্সবাজার। এবং ইশিকা আপুর কিভাবে শুরু হয়েছিল গানের জগতে আসা এবং কেমন চলছে? গানের জগতে আসা অনেক ছোট থেকে। আমি স্কুলে ভর্তি হওয়ার আগে থেকে 3.5 বছর বয়সে গান শেখা আমার শুরু। তখন থেকে তো গান করছিলাম। এরপরে 2016-তে খুদে গান রাজে, চ্যানেলাই খুদে গান রাজে ফাইনালিস্ট ছিলাম। তাহলে আপনি একদম আমাদের পরিবারেরই মানুষ, আমার সেকেন্ড হোম আর কি। এরপরে এখান থেকে আমার আসলে জার্নিটা শুরু। তারপর থেকে আস্তে আস্তে প্রফেশনালি কাজ করা। এবং কার কার সাথে এখনো গান হয়েছে, কার লেখা গান করেছেন? আমার প্রথম যে গানটি ছিল এটি রবিউল ইসলাম জীবন ভাইয়ের লেখা ছিল। ওটা আমার ডুয়েট গান ছিল একটা, আমার মাহাতিম সাকিবের। এরপরে যদি বলি, এরপরে টুকটাক অনেক নাটকের গান করা হয়েছে, নিজের গান করা হয়েছে। ইন্ডিয়ান একজন আর্টিস্ট রূপক তেহেরির সাথেও গান করা হয়েছে। এরপরে লাস্ট রোজার ঈদে কাজল রেখা মুভি শুনেছ হয়তো, হ্যাঁ, কাজল রেখা মুভি ময়মনসিংহ গীতিকারের 24টি গান নিয়ে তৈরি হয়। গানটি গিয়াসউদ্দিন সেলিম স্যারের পরিচালনায়, ইমন চৌধুরী ভাইয়া কম্পোজার ছিলেন। ওই মুভিতে আমার 7টি গান রয়েছে। এর ভিতরে হলুদ রে, কন্যা আঁকে, এই 2টি গান অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও বেশ কিছু গান আছে যেগুলো মুভির ভিতরে, কারণ এইটা নর্মালি আমরা মুভিতে দেখি যে হচ্ছে তোমার সংলাপ থাকে, ডায়লগ থাকে, কিন্তু এই মুভি এমনও রয়েছে যে তোমার 2 লাইনেরও গান রয়েছে। মানে লাইনগুলো মানে গান দিয়েই গীতিকথার মতো, একদম গীতিকথা বলতে গেলে। যেহেতু 24টা গান রয়েছে, তো 7টি গান আমার করা এটার ভিতরে। তো এইভাবেই চলছে আর কি। এবং সেলফ স্যাটিসফ্যাকশনের কথাটা যেটা প্রথমে বলছিলাম, যে এরকম একটি সিনেমাতে কিন্তু গান গাইতেও ভালো লাগে নিজের কাছে। আসলে খুব ভালো লাগে, কারণ রিসেন্ট দেখলাম মেরিল প্রথম আলোতে নমিনেশন পেয়েছে কাজল রেখা, বাইফাতে নমিনেশন পেয়েছে। তো আসলে ভালো লাগে নিজের করা কাজগুলো যখন এরকম ভালো ভালো প্ল্যাটফর্মে সম্মাননা পায়, ওই জায়গাগুলো আসলে অনেক বড়। আর যেহেতু জীবনের প্রথম প্লেব্যাক, আর এত বড় বড় মানুষদের সাথে, গিয়াসউদ্দিন সেলিম স্যার, ইমন চৌধুরী ভাইয়া, আর হয়তো সবার আশা থাকে একটি গান করা, আমার 7টি গান করার সৌভাগ্য, 7টি গান করার সৌভাগ্য হয়েছে। তো এটা জীবন অনেক বড় একটি প্রাপ্তি আর কি। আসলে এই যে জীবনের সজীবের আমরা শুনছিলাম যে ডাকপিয়ন গানটির গল্পই তো এতক্ষণ শুনলাম, আমরা একটু দর্শকদের সাথে নিয়ে ডাকপিয়নের একটু অংশ দেখে আসি। প্রিয় দর্শক, চলুন ডাকপিয়নের গানের একটু অংশ দেখে আসি। 숨겨온 내 맘 너 앞에선 연기가 안 나 너의 모습만 보면
말문이 막혀와 혹시라도 옆자리마저 잃게 될까봐 짓궂은 장난에 진심을 가렸네 নিয়ে যায় আমার চিঠিগুলোকে রূপকথার কোনো চুপ কথাতে আমি হারাবো শুধু তোর সাথে 듣고 있는 내 마음 솔직하게 다 고백해볼게 있잖아 자기야 너 아니면 안 될 것 같은데 যদি তুই হাতটা ধরিস মায়ায় বাঁধিস টেনে নিস বুকে আমি হয়ে যাব তোর রূপালী প্রহর লিখে দিব সব তোকে 서울 থেকে ঢাকা에 지강 타고 왔네 14년째 말 못하는 겁쟁이 뭐가 দর্শক আমরা দেখলাম বাংলা এবং কোরিয়ার সমন্বয়ে ডাকপিয়ন নামের গানটি এবং সজীব আপনার কাছে যদি আবার আসি যেটা আমরা দেখতে পেলাম এটা তো কক্সবাজারের শুটিংটা যেটা নিয়ে গল্পটা শুনছিলাম এবং যিনি অভিনয় করেছেন তিনি কি বাংলাদেশি নাকি কোরিয়ান? তিনি কোরিয়ান। দেখে বোঝাই যাচ্ছিল না একদম। ইশিকা আপনার কাছে যদি আবারও আসি যে ভবিষ্যতে গান নিয়ে কি পরিকল্পনা বা নিজেকে কোন জায়গায় দেখতে চান শিল্পী হিসেবে? পরিকল্পনা হচ্ছে আমি এটা চাই না যে একদম অনেক বড় সেলিব্রিটি হতে হবে আমার এটাই ইচ্ছা যে একজন শিল্পী হিসেবে তার নিজের গান তার নিজের সন্তানের মতো বা তার নিজের পরিচয় আমার কাছে মনে হয় যে আমার নিজের অনেক গান দরকার নেই 10টি গান থাকুক অনেক মানুষের শোনার দরকার নেই যদি 50 জন মানুষ বা 100 জনও আমাকে চিনে আমি যখন থাকবো না আমার এই গানগুলো যেন তারা বলে যে হ্যাঁ ইশিকা যখন ছিল তার এই গানগুলো এখনও মানুষ শুনবে এই গানগুলো অনেক সুন্দর যেন আমার গানে আমি বেঁচে থাকতে পারি এবং এই যে এই কথাটি বারবারই শুনছি যে নিজের কাছে যেন ভালো লাগে কিন্তু এখন তো পুরোটাই ডিজিটাল মিডিয়ার যুগে এসে অনলাইনে ভিউজটাকে আমরা অনেক বেশি গুরুত্ব দিই সেটাতে কেন ইশিকার আগ্রহ দেখা যাচ্ছে না? যদি তার আগ্রহ দেখা যেত তাহলে আমার এই গানটা সম্পর্কে যদি আমি বলি আমার যদি এই গানটি হয়তো দর্শক পছন্দ করছে বাট গানের ভিউ নেই এখন আমাদের বাংলাদেশে একটা জিনিস হয় সচরাচর দেখা যায় ভালো জিনিসের থেকে একটু যদি আমরা অন্যদিকে চলে যাই তখন ভিউটা একটু বেশি হয়ে যায় কিন্তু আমার কাছে অলওয়েজ মনে হয় যে আমি যেমন আমার গানগুলো ওরকমই হোক আমার কাছে মনে হয় যে মানুষের কতটা ভালো লাগছে আমার কাছে এটা ইম্পর্টেন্ট ভিউজের থেকে এই জন্য আমি হয়তোবা ভিউজকে অতটা বেশি প্রাধান্য না দিয়ে একটু ভালো কাজ করার চেষ্টা করছি একটা ভালো তার মানে হুমায়রা ইশিকা নিজের ব্যক্তি সত্তাটাকে তার গানের মাধ্যমে প্রকাশ করতে চায় একদম এই জন্যই বললেন না যে ভিডিওটা একটু অন্যরকম আমি চেয়েছি যে আমি যেভাবে চিন্তা করছি বা আমার সাথে যাচ্ছে বা একটা আছে না যে আমি যেভাবে চিন্তা করি আমার গাওয়া আমার বয়স সব কিছু একসাথে মিলিয়ে যে আমাকে প্রেজেন্ট করবে এরকম আমি কাজ করার চেষ্টা করছি গানের প্রতি একদম নির্মোহ ভালোবাসা বলা যায় এবং সজীব ভাই আপনার কাছে আবার আসি এই যে অভিনয়ের কথাটা আসলাম যে কোরিয়ান একজন অভিনয় করেছে বাংলাদেশি কোন কোন অভিনেতাকে আপনি আপনার গানে নিয়েছেন বা কাকে দিয়ে অভিনয় করিয়েছেন? অভিনয়ে ওইরকমভাবে যদি বলতে যাই তাহলে হচ্ছে এখনকার গানের মধ্যে সিঙ্গাররাই মূলত অভিনয় করে কারণ হচ্ছে বর্তমানে মডেল যাদেরকে নিতে চায় ওদের অনেক ডিমান্ড থাকে অনেক কিছুর মানে নিয়ে ওদের অনেক প্রবলেম থাকে তো যেটা হয় সিঙ্গাররা যদি মডেল হয় তাহলে যেটা হয় যে নিজের গান নিজের প্রজেক্ট ওইটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা থাকে না যে আমাকে এসিতে রাখতে হবে বা আমাকে এটা করতে হবে ওটা করতে হবে এরকম কোনো মানে চাহিদা থাকে না আর কি তো একটা বাজেটের মধ্যে যখন গানটা শ্যুট করা হয় তখন সিঙ্গাররা থাকলে ওই বাজেটটার মধ্যেই পসিবল হয় আর যদি মডেল নেওয়া হয় তখন অনেক ধরনের প্রবলেমস চলে আসে আর কি যে কারণে হচ্ছে বর্তমানে সিঙ্গাররাই মডেল হিসাবে নিজে কিন্তু আপনি তো তৌহিদ আফ্রিদিকে দিয়ে একটা গান করিয়েছিলেন সেটার অভিজ্ঞতাটা কেমন? ওটা ছিল ও তৌহিদ আফ্রিদির নিজের চ্যানেলের গান আচ্ছা তো ও হচ্ছে আদিবকে বলে একদিন যে ব্রো আমার তো একটা গান লাগবে আমার চ্যানেলে অনেক দিন ধরে গান নাই তো ফার্স্টে হচ্ছে ওর সাথে আমি 2020-এ একটা গান করছিলাম লাজুক হাসি তারপর হচ্ছে তারপর থেকে 2024-এ আরেকটা গান বেরিয়েছে ওটা হচ্ছে পাশের বাড়ির মেয়া তো ওই গানটার মধ্যে 4 বছর একটা ডিফারেন্স আছে এর মধ্যে হচ্ছে আফ্রিদি কোনো গানের কাজ করেনি তো একদিন ফোন দিয়ে বলতেছে যে ভাই আমার তো গান লাগবে একটা গান দাও আমাকে এরকম তারপর হচ্ছে আমরা ওকে নিয়ে চিন্তা করি যে ওকে কি ধরনের গান দেওয়া যায় তারপরে হচ্ছে পাশের বাড়ির মেয়া আমরা ক্রিয়েট করি আমরা একটু লাজুক হাসির কিছু অংশ দেখে আসি প্রিয় দর্শক চলুন দেখি
আমরা দেখলাম সজীব ভুঁইয়ার লেখা, তৌহিদ আফ্রিদির অভিনীত এই গানটি, এবং তৌহিদ আফ্রিদি কিন্তু বাংলাদেশের একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, তাকে আমরা সকলে চিনি এবং তারও একটা নির্দিষ্ট ফ্যান বেস রয়েছে। তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল? দারুণ ছিল। ও একদম ফ্রেন্ডলি একজন মানুষ, তো ও সবার সাথে মানে খুব মিশে অ্যান্ড সবাইকে অনেক মজা দেয় আর কি, মানে জমায় রাখে পুরোটা সময় যখনই ও যেখানেই থাকে। তো ওর সাথে কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল। এবং দুইজন যে একসাথে কাজ করেছেন তখন কি মজার কাহিনী ঘটেছে সেই কুমিল্লা থেকে গান পাঠানো ছাড়া? মজার ঘটনা অনেক। তো মেবি রমজান মাস ছিল, তাই না? না, রমজান চলছিল, রমজানের আগ দিয়ে। হ্যাঁ, দেখা যেত আমরা বেশিরভাগ টাইম স্টুডিওতেই থাকতাম। আচ্ছা, একটা গান লেখা হচ্ছে, একটা গান সুর করা হচ্ছে, মানে সবচেয়ে বেশি সজীব ভাইকে আমরা জ্বালাইছি, বিকজ সে তো গান লিখছে। তার আমাদের তো ওরকম, আমরা ভয়েস দিব, আদিব ভাই মিউজিক করবে, তার লিখার পরে সে গান লিখছে, আমরা দেখা যাচ্ছে পাশে গিটার বাজিয়ে অন্য কোনো গান গাচ্ছি। লিখার জন্য যে স্পেসটা দরকার সেটা দিচ্ছি না, মানে তার কোনো স্কোপ নাই ওখানে, তার কোনো স্পেস নাই, আমরা আমাদের মতো। সে লিখতে 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 দিবা তোমরা আমাকে। একবার এমনও হয়েছে বেচারা লিখতে লিখতে গিটার ধরে ঘুমিয়ে গিয়েছে, কি লিখবে, আমাদের উপর বিরক্ত হয়ে। এরকম অনেক ছোট ছোট মজার ঘটনা আছে। এবং সেই ঘুমের ঘটনাটা ভিডিও করে রাখলে সেটাকেও মিউজিক আছে, ভিডিও আছে, এগুলো আস্তে আস্তে রিভিউ হবে। এবং দুইজনের আর কি কি গান আমরা সামনে পাচ্ছি একসাথে কাজ করাটা, যেহেতু এটাই প্রথম এবং দুজনকে দেখে মনে হচ্ছে খুবই বন্ধুত্বসুলভ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, তাই ভবিষ্যতে তো আরো গান পাওয়ার আশা আছেই। এই মানে বলতে গেলে আমাদের যে টিমটা ছিল, আদিব ভাইয়া, আমি, সজীব ভাইয়া, আমরা আসলে একটা টিমের মতো। তো আমাদের এখানে আপনি একজন ডিরেক্টর পাবেন, কম্পোজার পাবেন, লিরিক্সিক পাবেন, সিঙ্গার পাবেন, সবাইকে পাবেন। তো আমরা আসলে খুব ফ্রেন্ডলি। আর কাজ যদি বলি তাহলে হচ্ছে আপনার এই যে বললাম এই বছরই তোমার হচ্ছে আমার আরও 3টি গান আসছে। এগুলো কি ভাইয়ার লেখা? সজীব ভাইয়ার লেখা। তো আমাদের পুরো বছর জুড়ে একটা প্ল্যানিং যে আমরা এক বছরে 4টি গান করেছি, অ্যান্ড একসাথেই গানগুলো রেকর্ড করা, শুট করা, আস্তে আস্তে গানগুলো রিলিজ হবে ইনশাআল্লাহ। বা সব গানের জন্য শুভকামনা এবং আমাদের গীতিকার আপনার জন্য শুভকামনা। আমাদের সাথে আজকে আড্ডা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বললাম গান নিয়ে, নতুন গান আসবে, আমরা গান শোনার অপেক্ষায় থাকি এবং আপনারা সকলে গানের সাথেই থাকবেন সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।